প্রিয় দর্শক, শেখ হাসিনা সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকারগুলোতে কোনো মাত্র অনুশোচনা নেই। বাংলাদেশ থেকে বিতাড়িত সাবেক এই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপের ছিটা ফোঁটাও নেই। শুক্রবারের ৩টি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়। এর আগে ২৯শে অক্টোবর রয়টার্স, এএপি এবং যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্টে হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারগুলোতে বোঝা যায় যে ২০২৪ সালে ৫ই আগস্ট থেকে ভারতে অবস্থান করা হাসিনার মধ্যে কোন রকম আত্মগ্লানি বা আত্মসমালোচনা আজ লাগেনি। ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইকে হাসিনার একটি কলামও ছাপা হয়েছে এবং সেখানে তিনি বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানের সমালোচনা করেছেন। অথচ তার দল আওয়ামী লীগ সরকারের আমলে তারাই দলীয়করণের মাধ্যমে সেসব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষেধাগার করে হাসিনা বলেছিলেন যে জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা এসেছে, ভোটে জয়ী হয়ে তারা আসেনি। কিন্তু এই একই অভিযোগ হাসিনা সরকারের বিরুদ্ধেও ছিল, তাদেরও কোনো ম্যান্ডেট ছিল না। দা উইকের কলামে হাসিনা বলেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা করেছিল। এদিকে আওয়ামী লীগ সরকারের সময় তার নেতৃত্বে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই বাতিল করে দেওয়া হয়। এখন এই ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কলামটিতে হাসিনা নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখিয়েছেন। অথচ ২০২৪ সালের জুলাই আগস্টে ১,৪০০ মানুষকে হত্যার জন্য তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি। যদিও তিনি বলেছেন যে সে সময়ে যারা প্রাণ দিয়েছেন তাদের মৃত্যুর জন্য তিনি শোকাহত, কিন্তু পরিস্থিতির মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বের মধ্যে কিছু ভুল করেছিল বলে তিনি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে যে সময় পরিস্থিতি ঘোলাটে ছিল, সবকিছুই খুব দ্রুত বদলাচ্ছিল। শৃঙ্খলা ভেঙে পড়ছিল, কিন্তু আন্দোলনের দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের দায় থাকার অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার তারই মানুষের বিরুদ্ধে এমন কাজ করবে, এটা একেবারে ভুল কথা। মানে উনি বলছেন নিজের কথা যে আমি নিজেই সেই সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে যেন না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি বলে তিনি এটি লিখেছেন ওনার কলমে। এবং সাক্ষাৎকার ও কলামে হাসিনা আরো বলেছেন যে তার বিরুদ্ধে যেসব প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে সেগুলো বানোয়াট এবং ভিত্তিহীন। যে অডিও ক্লিপগুলো সামনে আনা হয়েছে সেগুলো আউট অফ কনটেক্সট উপস্থাপন করা হয়েছে, এবং জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে জুলাই আন্দোলনে যে ১,৪০০ মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে তা ফোলানো ফাফানো বলে তিনি দাবি করেছেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন যে আন্দোলনের সময় কি হচ্ছিল প্রতি মুহূর্তেই তিনি খোঁজ খবর রাখছিলেন এবং নির্দেশনা দিচ্ছিলেন। এমন অভিযোগ যারা করেছেন তারা আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণাই রাখেন নাই। তিনি কখনোই জনতার উপর গুলি করার নির্দেশ দেননি বলে তিনি দাবি করেছেন। এবং দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে যে আন্দোলনের সময় হাসিনা নিজেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এই সংক্রান্ত অডিওর ফরেনসিক পরীক্ষা করেও দেখা গেছে যে হাসিনা নিজেই এর নির্দেশনা দিয়েছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই হাসিনা তার ভাতিজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেছিলেন যে আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি এখন এখন লেথান ওয়েপন ব্যবহার করার জন্য, এবং সেখানে পাবে সোজা গুলি করবে এবং যেখানে পাবে সেখানে সোজা গুলি করবে, এটা বলা আছে। তো সাক্ষাৎকার ও কলামের সুবাদে হাসিনা ভারতের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ভারত ও বাংলাদেশের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। ভারতের নির্ভরযোগ্য বন্ধু হতে পেরে আমরা গর্বিত, এটাই উনি বলেছেন। এবং রয়টার্স, এপি ও ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারগুলোতে কিছুটা ভারসাম্য থাকলেও ভারতীয় গণমাধ্যমে আসা সাক্ষাৎকারগুলো উস্কানিমূলক। সেগুলোতে হাসিনা কোনো ধরনের আত্মসমালোচনা তো নেই, কোন পরিস্থিতিতে তাকে পালিয়ে যেতে হলো তাও উল্লেখ করা হয়নি। আর বিগত ১৭ বছরের অপশাসন যার মাধ্যমে বাংলাদেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তাও সেখানে নেই। এসব সাক্ষাৎকার ও কলাম থেকে বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দখলদার সরকার হিসেবে দেখাতে চায় হাসিনা, কিন্তু ক্ষমতার শেষ সময়ে আওয়ামী লীগ সরকার কিভাবে সহিংসতা আরো উস্কে দিয়েছিল, তাদের কারণে কতজন আন্দোলনে নিহত হয়েছিল, কিংবা কি কারণে আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই বিষয়গুলোর কোনো ধরনের স্বীকারোক্তি বা কথা নেই।
একটু খতিয়ে দেখলে বোঝা যায় যে শেখ হাসিনার মূল বার্তা হলো আওয়ামী লীগের অংশ না নিলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না যদি বর্তমানে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকে। এবং ১ সপ্তাহের ব্যবধানে হাসিনার যে ৬টি সাক্ষাৎকার ও কলাম প্রকাশিত হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে বিষয়টি ভারত সরকারের জানার বাইরে তো নয়ই, বরং তাদের সায়ও আছে এর পেছনে, অন্যথায় এগুলো প্রকাশিত হতো না। সব মিলিয়ে দেখলে এটা বলা যায় যে নির্বাচনকে সামনে রেখেই কাজটি করা হচ্ছে যাতে করে সামান্য হলেও প্রভাব বিস্তার হয়। জুলাই গণঅভ্যুত্থানে শত শত মৃত্যু, হাজারো মানুষের আহত হওয়ার পেছনে হাসিনা দায়ী বলে মনে করেন দেশের মানুষ। হাসিনার মনে রাখা উচিত যে তিনি এসব সাক্ষাৎকার আর কলামের মাধ্যমে তার নিজের বা দলের আওয়ামী লীগের ভাবমূর্তি কোনোভাবেই ফিরে আসবে না, এবং পাশাপাশি ভারতের মনে রাখা উচিত যে বর্তমানে পরিস্থিতিতে তাদের এমন কিছু করা উচিত হবে না যার মাধ্যমে তারা এদেশের মানুষের মন থেকে আরো দূরে সরে যেতে পারে। প্রিয় দর্শক, নির্বাচনকে সামনে রেখে হাসিনার ঘন ঘন সাক্ষাৎকার দেওয়া এবং এই সাক্ষাৎকারগুলোকে দিয়ে আসলে আওয়ামী লীগকে নির্বাচনে আনা সম্ভব হবে কিনা সেটা এখন সময়ের ব্যাপার।